শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় নগদান বই। তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 109 নম্বর পৃষ্ঠার 2 নম্বরে একটি উদাহরণ আছে, 2 ঘরা নগদান বই। আজকে আমরা আলোচনা করব 2 ঘরা নগদান বই নিয়ে। প্রথমে আমরা এটা দুইটা সমানভাবে ভাগ করে নিলাম, একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। তো আমরা জানি 2 ঘরে নগদানে 2টা টাকার ঘর, একটা হলো নগদ টাকা, একটা হলো ব্যাংক টাকা। তাহলে প্রথম হলো তারিখ, তারপর আছে বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এলো আমার ডেবিট সাইডে 2টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার ক্রেডিট পাশে ঠিক একই রকম, তারিখ, বিবরণ, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, এটা হলো ব্যাংক টাকা। তাহলে আমরা জানি যে নগদান বইতে নগদ লেনদেন গুলো হয়। যেহেতু এইটা 2 ঘর নগদান বই, নগদ এবং ব্যাংকের লেনদেন গুলো যাবে। যেহেতু এইটা 2 ঘর নগদান বই, তাই এটা হলো নগদ এবং ব্যাংকে যে লেনদেন গুলো আছে ওইগুলো যাবে। তাহলে দেখো, আমরা প্রথমে শুরু করি অঙ্কটি। চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসে লেনদেন সর্ব। তাহলে প্রথমে আছে 1 নভেম্বর, নগদ উদ্ধৃত 5000 টাকা এবং ব্যাংক জমার উদ্ধৃত ডেবিট উদ্ধৃত। যদি ডেবিট উদ্ধৃত থাকে, ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত থাকলে ডেবিট পাশে যাবে। আমরা জানি নগদ উদ্ধৃত সবসময় নগদ পাশে হয় এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত ব্যাংক পাশে হইবে। নভেম্বর 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। নগদ আছে 5000 টাকা, নগদ ঘরে লিখতে পারি, আর ব্যাংকে আছে 3000 টাকা, ব্যাংকের ঘরে লিখতে পারি। এটা হলো 1 তারিখ ব্যালেন্স বিডি। তারপর আছে 2 তারিখ আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা প্রথমে জাবেদা করব, জাবেদা করে দেখব যে আমার নগদ টাকা অথবা ব্যাংক টাকা কোন পাশে আছে, ডেবিট পাশে আছে না ক্রেডিট পাশে আছে। যদি ডেবিট পাশে থাকে ডেবিট পাশে যাবে, যদি ক্রেডিট পাশে থাকে ক্রেডিট পাশে যাবে। তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে আমার ক্রেডিট পাশে, তাহলে এন্ট্রি লিখতে হবে ক্রেডিট পাশে, বিপরীত এন্ট্রি গুলো লিখতে হয়। নগদান বইতে সবসময় বিপরীত এন্ট্রি গুলো লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি নভেম্বর 2 ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা আছে 2000 টাকা, ব্যাংকের ঘরে লেখো 2000 টাকা। ক্রয় ছিল ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, তার জন্য টাকা লিখছি ব্যাংকের পাশে, বিপরীত এন্ট্রি লিখছি ক্রয়। তারপর আছে 4 তারিখ দেনাদার হতে চেক প্রাপ্তি। চেকের সাথে সম্পর্ক থাকে ব্যাংকের। দেনাদার আমার একটা চেক দিয়েছে, জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে কোথায়, ডেবিট পাশে। আমরা কিন্তু হিসাব করি শুধু ব্যাংকের এবং নগদের টাকা, অন্য কোনো হিসাব করি না। তাহলে এবার চেক পাইছি, দেনাদারের কাছ থেকে চেক পাইছি, জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়, ডেবিট পাশে, লিখবো কোথায়, ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি। 4 তারিখ দেনাদার হিসাব, দেনাদার হিসাব আছে 6000 টাকা, আমরা লাগবো ব্যাংকে, ব্যাংকের ঘরে। দেনাদার কাছ থেকে চেক পেয়েছি, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক আছে ডেবিট পাশে, তার জন্য লিখলাম ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি। 6 তারিখ আছে অফিসের জন্য আইপিএস করায়। জাবেদা কি, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এবার নগদ আছে কোথায়, ক্রেডিট পাশে, লিখবো কোথায়, ক্রেডিট পাশে, বিপরীত এন্ট্রি লেখো। 6 তারিখ অফিস সরঞ্জাম অথবা আইপিএস করা যা লেখো, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব আছে 5000 টাকা, নগদের ঘরে 5000 টাকা। জাবেদা ছিল আইপিএস ক্রয়, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে ক্রেডিটে, তার জন্য লিখলাম আমরা ক্রেডিট পাশে, বিপরীত এন্ট্রি অফিস সরঞ্জাম। 8 তারিখ আছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে নগদ আছে এবার কোথায়, ডেবিট পাশে, লিখবো কোথায় আমরা, ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি আসবাবপত্র। 8 তারিখ আসবাবপত্র, আসবাবপত্র হিসাব 9000 টাকা, ডেবিটে 9000 টাকা, 9000 টাকা। 12 তারিখ আছে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। আমরা কি বলছিলাম, চেকের সাথে সম্পর্ক কার, ব্যাংকের। যেহেতু রাজীবের কাছে বিক্রয় করছি, তাহলে রাজীব আমাকে একটা চেক দিচ্ছে, চেক দিলে টাকা চেকের সাথে সম্পর্ক কার, ব্যাংকের।
তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে কোথায়? ডেবিট পাশে। আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে। বিপরীত এন্ট্রি কি? বিক্রয়। লেখো বিক্রয়। 12 তারিখ বিক্রয় হিসাব। বিক্রয় করছি চেকে, চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, তার জন্য ব্যাংকের দ্বারা 7,000 টাকা। তারপর 15 তারিখ আছে প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে। তাহলে আমরা হিসাব করি কিসের? নগদান বই হিসাব অঙ্ক করি 2 ঘরা নগদান বই। তাহলে আমি কি বলছি? নগদ টাকা এবং ব্যাংকের টাকা যে পাশে আসে ওই পাশে লিখবো। তাহলে মালিকের টাকা লাগছে, মালিক এসে উত্তোলন করে নিয়ে গেছে। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে। বিপরীত এন্ট্রি কি? উত্তোলন। লেখো উত্তোলন। 15 তারিখ উত্তোলন হিসাব। টাকা আছে 1000 ব্যাংকের ঘরে, ব্যাংক থেকে উত্তোলন করছে। যাবে তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে ক্রেডিট পাশে, তার জন্য লিখলাম আমরা ক্রেডিট পাশে। বিপরীত এন্ট্রি ছিল উত্তোলন। 20 তারিখ আছে ব্যাংক হতে উত্তোলন। এটা হলো ব্যাংক হতে উত্তোলন, এটা কিন্তু মালিক নেয় নাই, এটা ব্যবসার জন্য উত্তোলন করছে। তাই ব্যবসার জন্য যদি উত্তোলন করি, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কি বলেছিলাম যে আমরা হিসাব করি ব্যাংক নগদান বই, আমরা হিসাব করি নগদান বই, টাকা থাকতে হবে ব্যাংক অথবা নগদে। তাহলে আমার নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি কোনটা অর্থ দোনো পাশে স্থানান্তর। কোনটা অর্থ কি? দোনো পাশে স্থানান্তর। তা দোনো পাশে যদি স্থানান্তর করি, আমার নগদও আছে এবং ব্যাংকও আছে। নগদ আছে কোথায়? ডেবিট পাশে। আর ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে। তা আমরা কিন্তু হিসাব করি ব্যাংক নগদ টাকা এবং ব্যাংক টাকা। তাহলে যদি কন্টাইনটি হয়, আমরা জানি কন্টাইনটি 3টা। কন্টাইনটি 3টা, একটা হলো ব্যাংক হতে উত্তোলন, দ্বিতীয়টা হলো প্রথমটা হলো ব্যাংক হতে উত্তোলন, দ্বিতীয়টা হলো ব্যাংকে জমা, তৃতীয়টা হলো হিসাব খোলা হলো। এই 3টে এন্ট্রি যদি থাকে তাহলে কোনটা? এই 3টে ছাড়া আর কোনো এন্ট্রি কোনটা হয় না। কোনটা অর্থ দোনো পাশে স্থানান্তর। তো এই যেটা আছে ব্যাংক হতে উত্তোলন, যাবে তাকে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ডেবিট পাশে। আর ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে। তাহলে কোনটা লিখতে হলে দেখো দোনো পাশে আগে তারিখ দাও। এই 20 তারিখ, দোনো পাশে আমরা তারিখ দিলাম 20 তারিখ। যাবে কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ আছে কোথায়? ডেবিট পাশে, আমরা লিখবো ডেবিট পাশে। এই 5000 টাকা ডেবিট পাশে লিখলাম। আর ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে। তাহলে এই তারিখ সুদা ব্যাংক লিখে 5000 টাকা ব্যাংকের ঘরে লিখলাম। খতিয়ানের ঘরে সি দাও। সি মানে কোনটা? খতিয়ানের ঘরে সি দাও। এই সি। এটা টাকা আছে কোথায়? নগদের ঘরে। বিপরীত এন্ট্রি লিখতে হবে। টাকা আছে কোথায়? নগদের ঘরে। লিখবো আমরা ব্যাংক হিসাব। লিখবো আমরা কি? ব্যাংক হিসাব। আর এটা টাকা আছে ব্যাংকের ঘরে। বিপরীত এন্ট্রি লিখবো নগদান হিসাব। কোনটা এন্ট্রি করলাম? ব্যাংক হতে উত্তোলন, জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, তার জন্য ডেবিট পাশে লিখলাম, টাকা লিখলাম ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি লিখলাম ব্যাংক। আর ব্যাংক হিসাব ছিল ক্রেডিট, টাকা লিখলাম ব্যাংকের ঘরে, বিপরীত এন্ট্রি লিখলাম নগদান। এই হলো আমার কোনটা এন্ট্রি। 23 তারিখ আছে মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি। জাবেদা হলো নগদান হিসাব ডেবিট আর মেহজাবিন হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে নগদ আছে কোথায়? ডেবিট পাশে, আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে। বিপরীত এন্ট্রি দেনাদার। 23 তারিখ দেনাদার হিসাব 3000 টাকা। 25 তারিখ আছে আনোয়ারকে নগদে পরিশোধ। জাবেদা হলো আনোয়ার হলো পাওনাদার। আনোয়ার আমার কাছে এসে বলে ভাই আমার টাকাটা দিয়ে দেন, অথবা পাওনাদার। জাবেদা হলো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে, আমরা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। বিপরীত এন্ট্রি কি? আনোয়ার অথবা পাওনাদার। এটা হলো 25 তারিখ পাওনাদার হিসাব। টাকা দিচ্ছে নগদ, তার জন্য নগদ থেকে কমবে 3000 টাকা। 3000 টাকা নগদ। তারপরে আছে 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর অর্থ মাফ করে দেওয়া, মানে আমার অ্যাকাউন্টে টাকা জমা করছে। তাহলে আমার অ্যাকাউন্টে যদি টাকা জমা করে তাহলে আমার ব্যাংকে বাড়ছে, যাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। আমরা হিসাব করি 2 ঘরে নগদান, 2 ঘরে নগদানে নগদ টাকা এবং ব্যাংক টাকা যে পাশে আছে ওই পাশে সে যাইবে।
তো আমার ব্যাংক আছে কোথায়? ডেবিট পাশে, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট পাশে আছে, ডেবিট পাশে লিখবো ব্যাংকের ঘরে, বিপরীতটি ব্যাংক সুদ মঞ্জুর হিসাব। 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর হিসাব 300 টাকা, ব্যাংকের ঘরে বাড়বে। যাবে তো ছিল ব্যাংক হিসাব ডেবিট, তার জন্য ডেবিট পাশে লিখলাম ব্যাংকের ঘরে। 38 তারিখ আছে ব্যাংক চার্জ করলো, ব্যাংক চার্জ করলো 200 টাকা। ব্যাংক চার্জ করছে, চার্জ মানে আমার অ্যাকাউন্ট থেকে খরচ কেটে নিছে। প্রতি 6 মাস পর অথবা প্রতি বছরে ব্যাংক কিছু খরচ কেটে নেয়, এটা ওইটারে বলে ব্যাংক চার্জ। তো যাবে কি? ব্যাংক চার্জ হলো খরচ, ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পাশে, লিখবো আমরা কোথায়? ক্রেডিট পাশে, বিপরীতটি ব্যাংক চার্জ। 30 তারিখ ব্যাংক চার্জ হিসাব, টাকা আছে 200 টাকা, 200 টাকা। এই হলো আমার সব এন্ট্রিগুলা পোস্টিংটা হয়ে গেছে। এটা যোগ করে এই জায়গায় নামাবো, এটা যোগ করে এই জায়গায় নামাবো। ডেবিট পাস সবসময় নগদে করে নগদান বড় হয়, এবার কিন্তু আমার ডেবিট পাস ব্যাংকের করে বড় আছে, তাহলে আমি আগে যোগ করে নেই। সমান সোজা ঘটানো, দেখো এই কটা যোগ করো হলো 22,000 টাকা টাকা, আর এই কটা যোগ করো 16,300 টাকা, 16,300 টাকা। তো এই পাশে আমরা লিখি 22,000 টাকা আর 16,300 টাকা, 22,300, এইটারে লিখবো 22,300, নগদে লিখলাম 22,300। ব্যাংকের ঘরে আমার এই পাশে বড় হয় 16,300, এইটারে যোগ করলে এইটারে লিখলাম 16,300। এখন এইটার এটা যোগ করলে 8,000, 8,000 এইটা থেকে এই 22,000 থেকে 8,000 টাকা বিয়োগ করো, ওইটা হলো ব্যালেন্স সিডি। তাহলে মাসের শেষ তারিখ হলো ব্যালেন্স সিডি হয়। নভেম্বর হলো 30 তারিখ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। দেখো এখানে 8,000, এই 22,000 থেকে 8,000 টাকা বিয়োগ করলে 14,000, এই 14,000 হলো আমার ব্যালেন্স সিডি, মানে আমার এই 14,000 টাকা হাতে আছে, এই 14,000 টাকা কি হাতে আছে, মানে এই ধারে কম। তা ক্রেডিট পাশে কম টাকাই মানে আমার ডেবিট পাস বড় হইলে এই কয় টাকা, এইটা হলো খরচ আর এইটা হলো আয়, আয় থেকে ব্যয় বাদ দিলে বাকি টাকাটা আমার হাতে রয়েছে। আর এই করে সব যোগ করো, যোগ করে এটা থেকে বিয়োগ করো, তাহলে আমার 7,100 টাকা, 7,100। ব্যাংকে আমার ব্যাংকের ঘরে আমার 7,100 টাকা এখনো ব্যালেন্স রয়েছে, আমার অ্যাকাউন্টে জমা আছে। এইটা হলো আমার হাতে আছে, এইটা আর এটা ব্যালেন্স সিডি, মানে এইটা আর এইটা উদ্ধৃত রয়েছে। এইটা আবার পরের মাসে 1 তারিখ ডিসেম্বর ব্যালেন্স বিডি করে দাও, বিডি হইবে নিঃস্বতা, বিডি হইবে কোথায়? নিচে। পরে আমরা এটা ব্যালেন্স বিডি করে দিলাম, এটা হলো 14,000 ছিল, এটা পরের মাসে বিডি করে দিতে হবে। এইটা ছিল 7,100, এটাও ব্যালেন্স বিডি করে দিলাম। আমরা জানি যে নগদান বইতে ব্যালেন্স সিডিবিডি করতে হয়। এই হলো আমার 2 ঘরে নগদান বই। দেখো প্রথমে ছিল ব্যালেন্স বিডি, নগদ উদ্ধৃত ছিল 5,000 টাকা, ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত ছিল 3,000 টাকা। তার জন্য আমরা লিখলাম 1 তারিখ যেটা থাকবে প্রারম্ভিক লিখতে পারি অথবা ব্যালেন্স বিডি লিখতে পারি, 5,000 3,000। তারপর 4 তারিখ ছিল হলো দেনাদারের কাছ থেকে চেক প্রাপ্তি, যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। টাকা ছিল ডেবিট পাশে ব্যাংকের ঘরে, তার জন্য ব্যাংকের ঘরে লিখছি, বিপরীতে লিখছি। কয়টা আছে? আসবাবপত্র বিক্রয়, যাবে হলো নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদ ছিল ডেবিট পাশে, তার জন্য ডেবিট পাশে লিখছি, বিপরীতে লিখছি আসবাবপত্র। 12 তারিখ ছিল চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক ছিল ডেবিট পাশে, তার জন্য ডেবিট পাশে লিখছি, বিপরীতে বিক্রয় লিখলাম বিক্রয়। 20 তারিখে ছিল ব্যাংক থেকে উত্তোলন, যাবে হলো নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ টাকা ছিল কোথায়? ডেবিট পাশে, তার জন্য ডেবিট পাশে লিখছি, বিপরীতে কি বিক্রয়, বিপরীতে হলো ব্যাংক, এই ব্যাংক হিসাব। এটা কিন্তু কোনটা ছিল আমার। 23 তারিখ ছিল দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, মানে মেহজাবিনের কাছ থেকে প্রাপ্তি, যাবে তো ছিল নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার নগদ ছিল ডেবিট পাশে, আমরা লিখলাম ডেবিট পাশে, বিপরীতে লিখলাম দেনাদার। 28 তারিখ ছিল ব্যাংক সুদ মঞ্জুর, যাবে হলো কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হলো ডেবিট পাশে, তার জন্য লিখবো আমরা ডেবিট পাশে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট, বিপরীতে ব্যাংক সুদ মঞ্জুর লিখলাম আমরা ব্যাংক সুদ মঞ্জুর। 2 তারিখ ছিল চেকের মাধ্যমে পণ্য ক্রয়, যাবে হলো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ছিল ক্রেডিট পাশে, তার জন্য আমরা লিখলাম ক্রেডিট পাশে, বিপরীতে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে, বিপরীতে লিখলাম আমরা ক্রয়। 6 তারিখ ছিল নগদে আইপিএস ক্রয়, যাবে হলো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ ছিল ক্রেডিট পাশে, আমরা লিখলাম ক্রেডিট পাশে, বিপরীতে কি অফিস সরঞ্জাম 5,000 টাকা। কটা আছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, যাবে হলো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই উত্তোলনটা মালিক করছে।
তাই ব্যাংক আছে কোথায়? ক্রেডিট পেশে। বিপরীত দিনটি কি? উত্তোলন। উত্তোলন লিখে দিলাম। কয়টা আসছিল? 20 তারিখ। 20 তারিখ তো কোনটা ছিল? নগদ উত্তোলন। যাবে তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ছিল ক্রেডিট পেশে, বিপরীত দিনটি হলো নগদান, লিখলাম নগদান। 25 তারিখ আছে আনোয়ারকে পরিশোধ। আনোয়ার হলো পাওনাদার, তাই জাবেদা ছিল পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ ছিল ক্রেডিট পেশে, তার জন্য আমরা লিখলাম ক্রেডিট পেশে নগদ হয়ে গেল। বিপরীত দিনটি ছিল পাওনাদার। 30 তারিখ ছিল ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ জাবেদা হলো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হলো ক্রেডিট পেশে আছে 2000 টাকা, 200 টাকা। এটা থেকে এই 200 টাকা লিখলাম। এই করে সব যোগ করলাম, হয় হলো 22,000 টাকা। এই করে সব যোগ করলাম, হয় হলো 16,300 টাকা। এই যে 22,000 আছে, ব্যালেন্স এই জায়গায় 22,000 লিখতে হবে। এই জায়গায় 16,300 আছে, কারণ ডেবিট পাশ বড় আছে, তার জন্য দুটো পাশ সমান করে দিলাম। এখন এইটা আর এটা যোগ করলাম, এইটা যোগ করে পাইলাম 8,000, এইটা থেকে এটা বিয়োগ করলাম, পাইলাম 14,000। এটা হলো ব্যালেন্স সিডি, মানে এটা হলো আমার হাতে আছে। এই করে সব যোগ করলাম, যোগ করে এটা থেকে বিয়োগ করলাম, থাকলো 7,100। এটা হলো ব্যালেন্স সিডি। দোনো পাশ দেখো, ব্যাংক নগদ এবং ব্যাংক দুটোটাই ক্রেডিট পেশে কম আছে, তার জন্য ব্যালেন্স সিডি আছে। এটা আবার পরের মাসের 1 তারিখ বিডি করে দিলাম। এই হলো আমার 2 গড়া নগদান বই। আশা করি তোমরা নগদান বইটি বুঝতে পেরেছো। তোমরা জানো যে আমরা কিন্তু আধুনিক নিয়মে সকল অঙ্ক করে থাকি, তাই আশা থাকবে তোমরা আমাদের সাথে থাকবা এবং তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের যত অঙ্ক আছে সবগুলো আমরা আধুনিক নিয়মে সমাধান করার চেষ্টা করব। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা।